তো আজকের গল্পটি পথের পাঁচালীর দ্বিতীয় অংশ অপরাজিত। পথের পাঁচালী গল্পটিও এই চ্যানেলেই আছে, আমি ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে লিংক দিয়ে রাখছি। তাও সবার বোঝার সুবিধার্থে 2 লাইনে পথের পাঁচালীর কাহিনীটা বলে দিই, নয়তো এই গল্পটি একদমই বুঝতে পারবে না। নিশ্চিন্দপুরে হরিহর আর সর্বজয়ার 2 ছেলে মেয়ে ছিল, অপু আর দুর্গা। তো এক সময় দুর্গা মারা যায়। তো এরপরে তার বাবা মা তাকে নিয়ে কাশিতে চলে আসে এবং তারপরে অপুর জীবনে আর কি ঘটে সেটারই কাহিনী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত। তো চলো গল্পে যাওয়া যাক। তো দুর্গা মারা যাওয়ার পরে হরিহর তার পরিবারকে নিয়ে কাশি চলে আসে। তো কাশিতে থাকার কিছুদিন পর থেকেই তাদের মোটের ওপরে ভালোই চলে যাচ্ছে। হরিহর কাশীঘাটে পণ্ডিতগিরি করে বেশ ভালোই দক্ষিণা পায়। তারা এখন একটা ভাড়া বাড়িতে থাকে। অপুর মা সর্বজয়ার এখন আর একা একা লাগে না, তার এখানে কথা বলার লোক ঠিক জুটে যায়। আর অপু সারাদিন কাশির এগলি সেগলিতে খেলা করে বেড়ায়। তো তারা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক নন্দবাবু ঠিক সুবিধের লোক নয়। তার সর্বক্ষণ সর্বজয়ার ওপরে কুদৃষ্টি। কি সুবিধা অসুবিধা, কি লাগবে না লাগবে ইত্যাদি খোঁজ খবর সবসময় নিতেই থাকে। তো সর্বজয়া সবসময় নন্দবাবুকে যতটা পারা যায় এড়িয়ে চলার চেষ্টাই করে। আর হরিহর পণ্ডিতগিরির সঙ্গে সঙ্গেও আয়ুর্বেদিক ওষুধও দেয়, আর এর ফলে তার বেশ কিছুটা উপরি ইনকামও হয়। তাদের ঘরে এখন দুধও থাকে, যার 1 ভাগ অপু আর 1 ভাগ হরিহরের ভাগ্যে জুটে যায়। তো হরিহর প্রতিদিন ঘাটে পণ্ডিতগিরি করলেও অপুর এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। সে এখানে ওখানে খেলা করে বেড়ায়, ঘাটে ঘুরে বেড়ায়, এইসবই তার ভালো লাগে। তো একদিন সর্বজয়া রান্না করতে গিয়ে দেখে দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গেছে। তো সে কতকটা নিরুপায় হয়েই অপুকে বলে ওপরের নন্দবাবুর ঘর থেকে দেশলাই আনতে। দেশলাইয়ের একটা কাঠি দিলেই হবে। তো অপু নন্দবাবুর কাছে গিয়ে দেশলাই চায়। তো তখন নন্দবাবু সবে বোতল নিয়ে বসছে। তো অপু এসে যাওয়ায় সে বলে, আরে এগুলো ওষুধ, আর ডাক্তার আমাকে সকাল সন্ধ্যে খেতে বলেছে। আসলে নন্দবাবু সবার সামনে খুব ভালো একটা মানুষ, কিন্তু সে যে ভিতরে ভিতরে একটা দুশ্চরিত্র এটা না ধরা পড়ে যায় ওনার সেই ভয় সবসময় থাকে। তো নন্দবাবু অপুকে বলে, আরে একটা কাঠি নিয়ে কি করবি, এই নে এই দেশলাইয়ের বাক্সটাই নিয়ে যা, আর মাকে গিয়ে বলবি যে এই দেশলাই আর ফেরত দিতে হবে না। মানে যতভাবে আর কি ছিপ ফেলা যায়। তো একদিন কাশীঘাটে হরিহরের সঙ্গে জনৈক এক ব্রাহ্মণের পরিচয় হয়। তো হরিহর তাকে চা খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে আসে। তো সে চা খেয়ে হরিহরের স্ত্রীর খুব প্রশংসা করে। তো সে বাড়ি যাওয়ার সময় আসল কথা পারে যে সে 500 টাকা জমিয়েছে, এখন শুধু তার একটা পরিবারের দরকার। তাই হরিহরের হাতে যদি কোনো মেয়ে থাকে তার জন্য দেখে দিতে। কিন্তু হরিহর সাফ বলে দেয় যে তার হাতে কোনো মেয়ে নেই তার জন্য। তো সেই দিনটা ছিল দীপাবলি। হরিহর কতকটা দুর্বল অবস্থায় বাড়ি আসে। তো সর্বজয়া হরিহরকে ধরে ঘরে এনে শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই হরিহরের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তো সর্বজয়া ডাক্তার ডাকার কথা বলে, কিন্তু হরিহর বলে এখন ডাকতে হবে না, আমার ওই বাক্সে দেখো ওষুধ আছে, ওটাই দাও, সামান্য জ্বর, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আর আজকে ফেরার সময় জানো ওই বাজারের ওখানে একটা ঘরের খোঁজ পেয়েছিলাম, ভালো, ওই বাড়িটা নিলে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। আর অপুর স্কুলও আছে, ছেলেটাকেও তো স্কুলে ভর্তি করতে হবে না, ওখান থেকে কাছাকাছি হয়ে যাবে। তো পরের দিন সকালে যখন হরিহর কাজে যাচ্ছিল তখন সর্বজয়া বলে, আরে তুমি এখন কোথায় যাচ্ছ? হরিহর বলে, আরে ওষুধ খেয়েছি তো ঠিক আছি, এখন যাই না, কিছু হোক আর না হোক একটু ঘুরেই আসি। তো সর্বজয়ার বারবার বারণ সত্ত্বেও হরিহর ঘাটে চলে আসে। তো কিছুক্ষণের মধ্যেই হরিহরের শরীর খারাপ লাগতে শুরু করে এবং সে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। তো এরপরে লোকজনেরা ধরাধরি করে হরিহরকে বাড়িতে নিয়ে আসে। এরপরে ডাক্তার আসে, হরিহরের একদম পুরো ধুম জ্বর এসছে। তো ডাক্তার তার মতো একটা ওষুধ দিয়ে যায়। তো পরের দিন বাড়িতে অপুও নেই, হরিহর পুরো অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সর্বজয়া রান্নাঘরে, আর ঠিক এই সুযোগটাই নন্দবাবু নেয়। নন্দবাবু সর্বজয়ার কাছে চলে আসে। আসলে সর্বজয়া সেই দিন পুরো দেশলাইটাই নিয়েছিল, তাই নন্দবাবু ভেবেছে যে সর্বজয়ার দিক থেকেও ছাড়া আছে। তো সর্বজয়া নন্দবাবুকে দেখে খুব ক্ষেপে যায় এবং সে রান্নাঘরের আঁশ বটি তুলে নন্দবাবুর দিকে তেড়ে আসে, আর নন্দবাবু সেখান থেকে পালিয়ে যায়। এখন হরিহরের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। সে সর্বজয়াকে বলে 1 ঘটি গঙ্গার জল আনতে। তো সর্বজয়া অপুকে ঘাটে পাঠায় এবং জল আনায়। তো গঙ্গার জল হরিহরের মুখে দিতে না দিতেই সে সেখানেই মারা যায়। তো এরপরে অপু সৎ কাজও সম্পূর্ণ করে, তাদের আবারও নুন আনতে পান্তা ফুরোয়।
তো সর্বজয়া এখন এক বড়লোকদের বাড়িতে কাজ করে। অপু আর সে সেখানেই থাকে। তো অপু বাড়ির কর্তার গা হাত পা টিপে দিলে যা 2-1 পয়সা পায় তা ওই ঘাটে থাকা বাদরদের খাবার কিনে খাওয়ায় আর সে খায়। একদিন সর্বজয়ার কাকা অর্থাৎ অপুর দাদু তাদের সঙ্গে দেখা করতে আসে। তো সে এদেরকে বলে তার সঙ্গে গ্রামে যেতে। সে অপুকে পূজা পাঠ করা শিখিয়ে দেবে আর সে তাদেরকে যতটা পারবে দেখভাল করবে। কিন্তু সর্বজয়া রাজি হয় না। সে আসলে কারোর ওপরে বোঝা হয়ে থাকতে পারবে না। আর তাছাড়া যে বাড়িতে সে কাজ করে সেই বাড়ির মালকিন তাকে খুবই ভরসা করে। সে সর্বজয়া আর অপুকে তাদের সঙ্গে দেওয়ানপুর নিয়ে যেতে চায়, মানে তার মালকিন তাদের সঙ্গে এদেরকে রেখে দেবে। কিন্তু একদিন সর্বজয়া দেখে অপু বাড়ির কর্তার জন্য তামাক সাজাচ্ছে। তো এটা দেখে সর্বজয়ার খুব খারাপ লাগে যে আজকে ছেলে তামাক সাজাচ্ছে, কাল খেতেই পারে। আর অপু কি সারা জীবন এদেরকে চাকর হয়েই থাকবে? তো সে এইবারে কতকটা নিরুপায় হয়েই ঠিক করে যে সে তার গ্রামের কাকার বাড়িতেই চলে যাবে। তো সে পরের দিনই চলেও আসে। তো এই বাড়ি থেকে রেলগাড়িও দেখা যায়। তো অপু রেলগাড়ি যাওয়া দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়। তার দিদি দুর্গার কথা মনে পড়ে যায়। তার দিদিকে সে আর রেলগাড়ি দেখাতে পারেনি। আর এদিকে সর্বজয়ার কাকা অপুকে পূজা পাঠও শিখিয়ে দেয়। তো এমনই একদিন অপু যখন পূজা করে বাড়ি ফিরছিল তখন সে কিছু বাচ্চাদের খেলতে দেখে এবং তারা খেলার ছলেই মারামারি করতে করতে তাদের স্কুলের দিকে চলে যায়। তো অপু তাদেরকে ফলো করে স্কুলটা দেখে আসে। তো অপু বাড়িতে এসে মুখ ভার করে থাকে। আসলে তার ওই পূজা পাঠ করা পছন্দ না, তার স্কুল পড়াশোনার দিকেই বেশি ঝোঁক, কিন্তু অভাবে সেটা আর হয়ে ওঠে না। তো সর্বজয়া অপুকে বলে যে তোর কি হয়েছে? তো অপু তার মায়ের কাছে এসে বলে যে সে স্কুলে পড়তে চায়। তো সর্বজয়া বলে স্কুলে যে পড়বি তা পয়সা দেবে কে? তো অপু কতকটা বাচ্চাদের মতোই বলে তোমার কাছে পয়সা নেই মা, পয়সা নেই। তো সর্বজয়া কিছু বলতে পারে না। তো অবশেষে সর্বজয়া অপুকে স্কুলে ভর্তি করে দেয়। তো একদিন স্কুল পরিদর্শনে স্যার আসেন। তো স্কুলের হেডমাস্টার বেশ চিন্তায় ছিল যে স্কুলের বাচ্চারা তার সম্মানটা আদেও রাখতে পারবে কিনা। তো স্যার এসে সবাইকে নানাবিধ প্রশ্ন করে। তো যখন অপুর পালা আসে অপু সব উত্তর একদম কনফিডেন্সের সাথেই দেয়। এতে স্যার বেশ খুশিও হয় আর হেডমাস্টার মশাইও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যাক, তার স্কুলের মান সম্মানটা বেঁচে গেল। অপু স্কুলে নতুন ছাত্র, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে অনেক কিছুই আয়ত্ত করে নিয়েছে। তো হেডমাস্টার মশাই অপুকে ডেকে বলে যে তোমার পড়াশোনার প্রতি মেধা আর ইচ্ছা দেখে আমি অনেকটাই খুশি হয়েছি। তোমার পড়াশোনার ক্ষেত্রে সাহায্য লাগলে আমি আছি। আর মাস্টার মশাই অপুকে কিছু বই দেয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরাজি, অঙ্ক ইত্যাদি ইত্যাদি। সে বাড়িতে সব সময় ওই বইগুলো নিয়েই পড়ে থাকে এবং সে বাড়িতে নানা রকম এক্সপেরিমেন্টও করতে থাকে এবং সে তার মাকেও সৌরজগৎ বোঝাতে থাকে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কেন হয় তাও বোঝায়। সে ইতিহাসে আফ্রিকানদের পড়ে সে আফ্রিকান সেজে মাকেও ভয় দেখাতে থাকে। মানে অপু সব সময় পড়াশোনার সঙ্গেই লেগে থাকে। তো এর মধ্য দিয়ে অপু বড় হয়ে ওঠে। অপুর এখন স্কুল শেষ হয়ে গেছে, সে পুরো জেলার মধ্যে সেকেন্ড হয়েছে। তো মাস্টার মশাই তাকে ডেকে বলে যদি সে আরো পড়াশোনা করতে চায় তাহলে এই প্রত্যন্ত গ্রামে আর হবে না, তাকে কলকাতায় যেতে হবে আর সে 10 টাকা করে স্কলারশিপ পাবে। আর মাস্টার মশাই এও আশ্বাস দেয় যদি সে কলকাতায় পড়তে যায় তাহলে সে সেখানে একটা থাকার ব্যবস্থাও সে করে দেবে। তো অপু বাড়ি এসে তার মাকে জানায় যে সে জেলার মধ্যে সেকেন্ড হয়েছে, এবার তাকে পড়াশোনা করতে কলকাতাতে যেতে হবে আর সে 10 টাকা করে স্কলারশিপও পাবে। কিন্তু সর্বজয়া রাজি হয় না। সে তার ছেলেকে নিজের কাছ থেকে এত দূরে রাখতে চায় না। সে বলে কলকাতায় থাকা অনেক খরচা আর এত টাকা আমি পাবো কোথায়? অপু বলে স্কলারশিপ তো পাবোই 10 টাকা, আর যাই হোক একটা কলকাতাতে কাজ ঠিক জুটে যাবে। আর মাস্টার মশাই বলেছে আমার থাকার ব্যবস্থাও করে দেবে। কিন্তু সর্বজয়া কোনো মতেই রাজি হয় না। সে বলে তুই ঠাকুর পুজো না করলে আমার সম্মানটা কোথায় যাবে বলতো? তোর দাদু এখানে আর থাকতে দেবে? আমার খেয়ালি বা কে রাখবে? অপু বলে আমার পুজো করা পছন্দ হয় না, আমি পড়তে চাই। এবং এই নিয়ে তারা তার মায়ের মধ্যে তর্ক বেঁধে যায়। তো একসময় সর্বজয়া রেগে গিয়ে অপুকে একটা চড় মারে। সে চড় মারার পরে নিজেও কষ্ট পায়। তো অপু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো সন্ধ্যের পরেও যখন অপু বাড়ি আসে না তখন সর্বজয়া খুঁজতে বেরোয়। সে দেখতে পায় একটা পুকুর পাড়ে অপু বসে আছে। তো সর্বজয়া তাকে মানিয়ে বাড়িতে নিয়ে আসে এবং সে অপুর কলকাতা যাওয়াতে রাজিও হয়ে যায়। তো কলকাতা যাওয়ার জন্য সর্বজয়া তার জমানো 30 টাকা অপুকে দেয়। তো পরের দিন অপু বাক্স প্যাটরা গুছিয়ে অপু কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সর্বজয়া চোখ ছলছল করে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে ছেলে আবার ভুলে যাবে না তো বাবার মতো চিঠি লিখতে? বা
তার খোঁজ নিতে। তো অপু অবশেষে কলকাতাতে এসে পৌঁছায়। অপু এত ভিড়ের মধ্যে নিজেকে সামলাতে পারছে না। তো স্কুলের হেডমাস্টারের দেওয়া ঠিকানায় অপু অনেক কষ্টে সেখানে গিয়ে পৌঁছায়। সেটি একটি ছাপাখানা। তো অপু মাস্টারমশাইয়ের দেওয়া চিঠিটা ওই ছাপাখানার মালিককে দেখায়। তো সে এখানেই অপুর থাকার ব্যবস্থা করে দেয়। তবে অপু পয়সার কথা বললে ছাপাখানার মালিক বলে, তোমার কলেজ করে এখানে ছাপাখানায় কাজ করতে হবে। তো অপু এতেই রাজি হয়ে যায়। তো অপু ঘরে ঢুকে অবাক হয়ে যায়, ঘরের মধ্যে ইলেকট্রিসিটি আছে, কারণ গ্রামে সে তো কখনোই ইলেকট্রিসিটি দেখেইনি। তো সে এখানে সুস্থভাবে পৌঁছে গেছে আর এখানকার সবকিছুর একটা বর্ণনা দিয়ে সে মাকে চিঠি লেখে। তো অপুর জীবনটা এখানে সত্যি কঠিন হয়ে যায়। সারাদিন কলেজ করে এসে রাত্রেবেলা ছাপাখানাতে তাকে কাজ করতে হয়। সে কোনো সময় ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে আর স্বাভাবিকভাবেই প্রিন্সিপালের বকাও শুনতে হয় এবং সে ক্লাস থেকে বারও করে দেয়। সঙ্গে অপুর এক বন্ধুও বেরিয়ে আসে। তো এরা দুজন নদীর পাড়ে এসে বসেছিল। তো তার বন্ধু বলে যে সে কোনোদিন বিদেশ যাবে কিনা। অপু বলে, না, আমার ইচ্ছে নেই, আর সুযোগ পেলেও আমি যাব না। আমি আমার দেশেই কিছু না কিছু অবশ্যই করে দেখাবো। নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়ে তাদের উপকার করার, নাম উজ্জ্বল করার কোনো ইচ্ছে নেই। মা তো আমাকে এই 3 ঘন্টা দূরে কলকাতাতেই আসতে দিচ্ছিল না, আর বিদেশ কি করে ছাড়বে। তো এর কিছুদিন পরে ছুটি নিয়ে অপু বাড়িতে আসে। তো অপু বাড়ি আসতে সর্বজয়া খুব খুশি হয়। তো রাত্রেবেলা সর্বজয়া অপুর পাশে বসে কথা বলতে থাকে। সে বলে, দিন কতক আমার শরীরটা ভালো যাচ্ছে না, তুই পয়সা আয় করলে আমার চিকিৎসা করাস। হ্যাঁ, কিন্তু অপু তার মায়ের কথা অর্ধেক শোনে অর্ধেক শোনে না। সে শোয়ার পরেই ঘুমিয়ে পড়ে। তো এরপরে কিছুদিন অপু বাড়িতেই থাকে। তার যেন সময়টা ঠিকভাবে কাটছে না, কারণ সে এখন শহরের ওই কোলাহলে অভ্যস্ত হয়ে গেছে। অপুর ছুটির দিনও ফুরিয়ে আসছে, কিন্তু সর্বজয়া চায় না যে অপু আবার কলকাতাতে চলে যাক। সে বলে, আর 2-5 দিন ছুটি বাড়ালে কি এমন ক্ষতি হবে। কিন্তু অপু তার মায়ের কথা শোনে না। সে বলে, কালকে সকাল সকাল ডেকে দিয়েও আমাকে যেতেই হবে। তো পরের দিন সকালে সর্বজয়া অপুকে ডাকতে গিয়েও ডাকে না। সে তাকে ছেলে খুব করে ঘুমাচ্ছে, ওই জন্য তাকে ডাকতে আর ইচ্ছে হয় না। তো এরই মধ্যেই অপুর ফট করে ঘুম ভেঙে যায় এবং সে মাকে বলতে থাকে, আরে অনেক দেরি হয়ে গেল, আমি বলেছিলাম আমাকে সকাল সকাল ডেকে দিতে, ডাকলে না কেন। বলে সে তাড়াহুড়ো করে উঠে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে গোছানো শুরু করে দেয়। সর্বজয়ার মনটা কেমন করছে তাও ছেলের সঙ্গে সে গুছিয়ে দেয়। তো অপু তাড়াহুড়ো করে স্টেশনে আসে। সে কলকাতা যাওয়ার টিকিটও কাটে। যখন ট্রেন আসে তখন তার মনটা বদলে যায়। তার মায়ের কথা মনে পড়ে যায়। সে আর ট্রেনে ওঠে না, বাড়িতে চলে আসে এবং মাকে বলে, ট্রেনটা ধরতে পারিনি, পরের দিন যাব। তো সর্বজয়া এতে খুশিই হয়। তো এরপরে অপু কলকাতাতে ফিরে আসে এবং ছাপাখানার কাজ, কলেজ সব কিছুই ম্যানেজ করে সে করতে থাকে। আর সময় পেলে বন্ধুদের সঙ্গে ঘোরা বেড়ানোও আছে। আর তার পড়াশুনোর চাপও এখন বেড়েছে। সে এখন কতকটা মাকে চিঠি লিখতে ভুলে গেছে। তো একদিন সর্বজয়া অপুকে এই চিঠি লেখে যে সে কেমন আছে আর গণেশ পুজোতে সে বাড়ি আসবে কিনা। তো অপু তার মায়ের উদ্দেশ্যে লেখে যে সে বাড়ি ফিরতে পারবে না, কারণ গণেশ পুজোর পরেই তার পরীক্ষা, তাই সে পরীক্ষার প্রস্তুতি নিতে চায়। আসলে সর্বজয়ার শরীরটা খুবই খারাপ, ওই জন্য সে পুজোর নাম করে অপুকে বাড়িতে আসতে বলছিল, কারণ তার শরীর খারাপের কথা বললে অপু যদি চিন্তা করে ওই জন্য। কিন্তু অপু আসলো না, তাকে পুজোর পরে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এরপরে আরও কিছুদিন যায়। এখন সর্বজয়ার অবস্থা আরও খারাপ। একদিন তার কাকার মেয়ে নিরুপমা তাকে দেখতে আসে। তো সে সর্বজয়ার অবস্থা দেখে বলে যে সে অপুকে একটা চিঠি লিখে দিচ্ছে, সে যেন এক্ষুনি বাড়িতে আসে। কিন্তু সর্বজয়া নিরুপমাকে বলে, না, একদম চিঠি লিখবি না, ওর পড়াশুনো আছে, পরীক্ষা আছে, আমাকে কথা দে তুই ওকে চিঠি লিখবি না। তো নিরুপমা বলে, আচ্ছা ঠিক আছে, লিখবো না। একদিন সর্বজয়া জ্বরের ঘরে ভাবে যে তার ছেলে এসছে, তাকে ডাকছে। সে ওই ভাঙা শরীর নিয়ে ছুটতে যায়, কিন্তু দেখে কেউ নেই। কতকটা মরুভূমিতে মরীচিকা দেখার মতো অবস্থা হয়েছে তার। তো কলকাতাতে অপুর কাছে একটা চিঠি আসে, নিরুপমাই পাঠিয়েছে, যে তার মায়ের ভীষণ অসুখ, সে এখন যে অবস্থাতে আছে ওইভাবেই যেন সে বাড়িতে ফেরে। তো অপু ওই দিনেই ট্রেনে উঠে পড়ে। সে সারা রাস্তা মা আর পরীক্ষা নিয়ে চিন্তা করতে করতে বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু বাড়িতে মা তো নেই। তারপরে সে আশেপাশেও খোঁজে, কিন্তু তার মাকে সে পায় না। অতঃপর সর্বজয়ার কাকা অর্থাৎ তার দাদু ঘাট থেকে ফিরে আসছে। তো অপু তার দাদুকে দেখে বুঝতে পারে যে তার মা আর নেই, সে মারা গেছে। আর এতক্ষণে তার মায়ের সৎ কাজও সম্পূর্ণ হয়ে গেছে। তো অপু খুবই কষ্ট পায় এবং সে সারাদিন বাড়িতে বসে শুধু কেঁদেই যায়। তো পরের দিন অপুকে গোছগাছ করতে দেখে তার দাদু বলে,
মায়ের শ্রাদ্ধ শান্তি করবি না? অপু বলে কলকাতাতে গিয়ে করবো, আর আমার পরীক্ষা আছে, আমাকে যেতে হবে। তো এরপরে অপু কলকাতাতে চলে আসে। তার এখন আর গার্জেন বলতে কেউ নেই, তাকে এখন টিকে থাকার জন্য একাই যুদ্ধ করতে হবে। তো এরপরে অপু কলকাতাতে আসার পরে তার সঙ্গে কি ঘটে, কি হয় এবং তার ভবিষ্যতের সংসার জীবন কেমনভাবে সুগঠিত হয় সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের পর্ব অপুর সংসার। তো আজকের মতো টাটা।